ভাইয়া, আমাকে 10,000 টাকা ধার দিবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল। আমি মেসেজটি সিন করে আইডির ভেতরে ঢুকলাম। আইডিটির নাম নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচারও নেই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবারও মেসেজ আসলো। ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু দয়া করে আমাকে দিন। আমি কয়েকদিনের মধ্যেই ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এ কেমন মানুষ? কথা নেই, বার্তা নেই, প্রথমেই টাকা চেয়ে বসেছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? আমি দিশা। সরি, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানও বটে। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? প্রোফাইল পিকচার তো নেই, ফেক আইডি মনে হচ্ছে। প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি, না হলে আপনার থেকে কখনোই চাইতাম না। আমি মোটেও ওই ধরনের মেয়ে না। আপনি যে মেয়ে, আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, নাম্বার দিন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নিই, তারপর বললাম 01927। দেখলাম 1 মিনিট পরে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসা থেকে ধরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হায় হায়, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যিই কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কেজি মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয়, তার হিসেব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটল মেয়েটির সেই সুমিষ্ট কণ্ঠে। ওপাশ থেকে আবার বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? সালাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? জি। প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। কি সমস্যা বলেন, আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন সায় দিল। তারপর বললাম, ঠিক আছে, আপনার বিকাশ নাম্বারটা দিন। এটাই আমার বিকাশ নাম্বার, এ নাম্বারই সেন্ড করেন। ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পর দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে, থ্যাংক ইউ, আপনার এই ঋণ আমি কখনোই ভুলব না। সমস্যা নেই, এখন রাখছি, পরে আমি নক দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু সিন করলাম। সেদিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না, চলুন পরিচিত হওয়া যাক। বরাবরের মতোই আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে। খুব দুষ্টু প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই জানতে পারবেন। প্রত্যেক দিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকেও তার মোটেও বিপরীত হলো না। আম্মু বলল, রাকিব, উঠবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? আম্মু, এমন করো কেন, আর একটু ঘুমাই প্লিজ। কলেজে যাবি না? যাবো তো, কয়টা বাজে? 8:30। কি? জি, আমার নবাবপুত্র, আগে ডাক দিবা না? আপনি কবে সকালে উঠলেন শুনি? ধ্যাত বলেই ওয়াশরুমে দৌড় দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতেই আম্মু বলে উঠল, কিরে নাস্তা করবি না? না আম্মু, ক্যান্টিনে করে নিব। বলেই আমার বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসেই তো আমি অবাক, কারণ কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর ঋতু আগেই এসে বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার্ক করে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম, হয়েছে, 2 কপত কপতে আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। মেহেদি বলল, কাবাব মে হাড্ডি চলে আসছিস? হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তেল দেয়া বন্ধ কর, তোরা এগুলো বন্ধ করতো। চল, ক্লাসে যাবি না? আজকেই তো ক্লাস শেষ, তারপর রোজা আর ঈদের জন্য কলেজ 1 মাস ছুটি। শেষ ক্লাসটা করে আসি চল। আসছে আরেকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেহেদি ও ঋতু হাহা করে হাসছে। এই খবরদার, হাসবি না তোরা, রানা বলল। আমি বললাম, দোস্ত, কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রে মামা, খুলে বলতো। তারপর আমি কালকে রাতের ঘটনা পুরোটা খুলে বললাম। সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটা কে, তুই সুন্দর ঘটনা বলছিস? তো কি বলবো, এগুলো মেয়েদের ধান্দাই এটা। তুই তো পুরাই ফাইসা গেছিস মামা, তোর টাকাটা দেয়া মোটেও উচিত হয়নি। এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমার মন বলছে ও মোটেও এরকম মেয়ে নয়। তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ, কিন্তু তোর ধারণা ভুল প্রমাণিত হবেই। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি আমি। এটা দিয়ে ছেলেদের ঘায়াল করে টাকা হাতিয়ে নেয়। ও আবার নখ দিবে দেখিস, তুই সেই আশা নিয়ে বসে থাক।
এই চল ক্লাসে যাব বলেই সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পেছন থেকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাব। আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম। যথারীতি এক এক করে 3টা ক্লাস হলো। ক্লাসের মাঝে রোজা আর ঈদের কলেজ ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো কলেজ 1 মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। শালা, গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পেছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়ে ওদের এসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো। আহ, কি ফিলিংস। যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞেস করলো, কিরে, সেই সকালে কলেজের জন্য বের হয়েছিস আর কেবল ফিরলি? এত দেরি হলো কেন? আজকে থেকে কলেজ 1 মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরে থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও বলেই আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসেই আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম। দেখলাম অফলাইন। আজকে সারাদিন অনলাইনে আসেনি। মেসেঞ্জারে শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভেতর একটা অজানা ভয় কাজ করলো। মেয়েদের কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এবার কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এসব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। আম্মু বলল, রাকিব, রাকিব, তুই এত অলস কেন? ওঠ এক্ষুনি। আম্মু, আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, 10টা বাজে। উঠে কি করব তুমি বলো? একটু বাজারে যা, আমি লিস্ট করে দিচ্ছি। আমি পারবো না, তুমি আব্বুকে বলো। তোর আব্বু অফিসে চলে গেছে। আমি কি কখনো বাজার করেছি? আমি ওসব পারবো না। করিসনি বলেই তো আজ থেকে করবি। তোর কলেজ 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি পারবো না। তাহলে তোর খাওয়াও বন্ধ। আম্মু, এমন করো কেন? যাবি নাকি তোর ফোনটা আছাড় মারবো? এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গে এই ফোন। ওর কিছু হলে আমি বাঁচব না। তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি বলেই আম্মু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়ার লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করা সত্যি অনেক কষ্টের কাজ। বাপরে, আব্বু যে কেমন করে বুঝি না। একে বলে হয়তো পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়া লিস্ট অনুযায়ী শাকসবজি, মাছ, মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আছি। আবার মেয়েটির কথা মনে হলো। মনে হতে আবার অনলাইনে গেলাম। কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল। কেননা আজকেও মেয়েটি অনলাইনে আসেনি। গল্পের কমেন্টসগুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেয়েদের কথাই হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেয়েদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতে বলল, হ্যালো। দোস্ত, বল, কি খবর? তোর কথাই মনে হয় সত্যি হলো রে। তোরে আগেই বলেছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। কি করব এখন বুঝতে পারছি না। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পায় না। তাহলে এখন কি করব আমি? শোন, এক কাজ কর, বিকেলে লেকের পাড়ে চলে আয়। আমি, রানা আর ঋতুকে আসতে বলছি। একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে। ঠিক আছে, চিন্তা করিস না বেশি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখে মেহেদি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, এজন্যে আসতে বলছিস যেন তোরা প্রেম করতে পারিস, তাই না? তোর কথা কি সবসময় আমাদের জন্য রেডি থাকে? আমাদের কথার মাঝখানে রানাও চলে আসলো। এসে বলল, কিরে, গ্রুপ স্টাডি শুরু হয়েছে? কিসের গ্রুপ স্টাডি? কেন? মেহেদি তো বলল বিকেলে তোরা নাকি সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকেও আসতে বলেছিস। কিরে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? বিদ্যাসাগরকে এগুলো না বললেও কি আসতো, তাই বলেছি। আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতে ভেতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আর আম্মু, এরকম করছো কেন?
এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। খাইতে আয়। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবার অনলাইন চেক করলাম, কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনের রাতের বেলা আমি গল্প লিখছি, হঠাৎ মেসেঞ্জারে টুং করে শব্দ করে একটা মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে দেখি আমার চোখে খুশির আভাস ভেসে উঠল। মলিন মুখটা থেকে একচিলতে হাসি ফুটে উঠল, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতি আইডিটা থেকে। মেসেজটা ছিল দিশার। দিশা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। ফোন দিতে পারি? ওকে দেন। তারপর কিছুক্ষণ পরে দিশা ফোন দিল। আমি ধরেই ওরে কথা না বলতে দিয়ে বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া এটা কোন ধরনের ভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলেছে, তোমরা মেয়েরা একদমই ধান্দাবাজ। কথার মাধ্যমে ছেলেদের পটিয়ে এভাবে টাকা নাও। ভাইয়া, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। শাট, চোরের মায়ের বড় গলা। এই, আমার টাকা কবে ফেরত দিবেন বলেন তো, ধান্দাবাজ মেয়ে কোথাকার। এভাবে আমি দিশাকে আরো অনেকক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয় ও শুধু শুনেই গেল, একটাও প্রত্যুত্তর করল না। একটু পরে আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলেছি। একটু পর দিশা বলল, সত্যি আমি ওরকম মেয়ে নই ভাইয়া। টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? কেন? চুরির অপবাদে। মানে বুঝলাম না। কিছু না, পরে শুনেন কখনো এই অভাগীর গল্প। আমি এখনই শুনতে চাই। আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আমি আপনার টাকাটা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি ওরকম মেয়ে না ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমাকে বলেছেন, শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শোনেন। জি বলেন। সরি। কেন? তখন রাগের মাথায় কিনাকি বলেছি, আসলে এর মধ্যে আমার বন্ধু ওসব বাজে কথা বলে মনটাকে কালো বানিয়েছিল, তাই ওসব বলেছি। আমি সত্যি অনেক দুঃখিত। সমস্যা নেই, এসব শুনে আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করেছিলাম না। আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনি তো বলেছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসেবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে প্রমাণ দেন ক্ষমা করেছেন। ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করেছেন। দিশা বলল, আপনি খুব চতুর মানুষ। বুঝেছি, ক্ষমা করেননি। আচ্ছা যাও তুমি। থ্যাংক ইউ। এখন আমি রাখছি, ডাকছে, পরে কথা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগছে। খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মু কেন ডাকে? কোনো সমস্যা হলো না তো আবার? তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? সকাল তো হয়নি এখনো, মাঝরাতে ডাকছো যে? কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? তাহলে ডাকছো কেন? আরে আজ থেকে যে রোজা, তুই ভুলে গেলি? রোজা থাকবি না? আমি একটু ভেবে বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু। ভুলে গিয়েছিলাম। ধ্যান ভাঙলো আম্মুর কথায়। আম্মু বলল, কি রে এরকম হা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল ফ্রেশ হয়ে সেহরি করে নিবি। আম্মু, আমি রোজা থাকবো না। কেন? তুমি তো জানো আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। 1 মাস দিনের বেলা না খেলে কিচ্ছু হবে না। চল। না, আমি যাব না। চল বলছি। তোকে না নিয়ে আমি যাব না। প্রতিবার তোকে ছাড় দেওয়া যাবে। আল্লাহর হুকুম পালন করতে শিখ। বলেই আম্মু আমাকে নিচে টেনে হিঁচড়ে নিয়ে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়ার সময় আম্মুকে আবার বললাম, আম্মু আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। শাট আপ, চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্টগুলো চেক করতে ঢুকলাম। চেক করে বাহির হয়ে আসতেই দেখি দিশার মেসেজ চোখের সামনে ভেসে উঠল। মনে মনে খুশি হয়ে বললাম, আরে বাহ, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। তাই সাথে সাথে আমিও রিপ্লাই করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? ফোনে কথা বলি। দিশা বলল, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি ফোন দিচ্ছি। ঠিক আছে। তারপর আমি আর দেরি না করে দিশাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো। সাথে সাথে কলেজায় হাত দিয়ে মুচকি হাসি দিলাম, আর মনে মনে বললাম, উফ, এই কণ্ঠটা আমাকে পাগল করে দিবে। বারবার এই কণ্ঠের মায়ায় জড়িয়ে পড়ি। ধ্যান ভাঙলো আবারও সেই সুমিষ্ট কণ্ঠে। কি ব্যাপার, ফোন দিয়ে চুপচাপ আছেন কেন? না কিছু না। কি নানা করছেন? কিছু না। তো কি করছেন বললেন না তো? আমি বললাম, আম্মু জোর করে রোজা রাখিয়ে দিল। কেন, রোজা রাখতেন না? আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আল্লাহর হুকুম অমান্য করবেন? 30 দিন কষ্ট করতে পারবেন না? না মানে, কোনো মানে না। রোজা না রাখলে আমি আপনার সাথে কথা বলবো না। এই না। তাহলে রাখবেন তো? হ্যাঁ, চেষ্টা করব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনলে হয়তো না খেয়ে রোজা পালন করতে পারবো।
বেশি মায়া জড়ায়েন না, তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। সেটা আমি বুঝবো। আপনি রাজি কিনা তাই বলেন। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ওই মায়ায় জড়ানো কণ্ঠ শুনতে আমি সব শর্ত মানতে রাজি আছি। তাই? জি। এখন বলেন আপনার কি শর্ত? ওকে, শর্তটা হলো আপনাকে এই 1 মাস রোজা রাখতে হবে, একটাও মিস হলে কথা বলবো না, আর সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কি পারবেন তো? জানি প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। তাহলে আমিও আমার কথা রাখবো, প্রতিদিন কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। এভাবে দিশার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে দিশা বলল, এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব। আপনিও মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, আপনি কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। এর মধ্যে ফজরের আজান দিয়ে দিল। তারপর অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার সময় আম্মু দেখে ফেলল আর বলল, রাকিব কই যাস এখন? মসজিদে আম্মু, নামাজ আদায় করতে। কি? হা করে থেকো না, মাছে ঢুকে যাবে, তোমার আবার রোজা হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবুও আম্মু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এ ছেলের আজকে কি হয়েছে যে ছেলের 10টার আগে ঘুম ভাঙে না, ডেকে তুলতে হয়, আজ ফজরের নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গা এলিয়ে দিতে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। মনে মনে নিজেই ভাবলাম, কি মরার ঘুম ধরছিল, 12টা বেজে গেছে আর টেরি পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম আর টেবিলে বসতে বসতে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। ওই, তুই না রোজা আছিস? ও হ্যাঁ, তাই তো, এখনই গুলিয়ে ফেলেছিলাম। তারপর আম্মুকে বললাম, ও সরি বলেই আমি ছাদে চলে আসলাম। রাস্তাটা অনেকটা ফাঁকা, রোজার দিন, তাই দোকানও তেমন খোলা নেই। কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লেগেছে। সে যাই হোক, একটু রুমে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি দিশার মিসড কল উঠে আছে, তাও 15 বার। আমি সাথে সাথে ব্যাক করলাম। ধরতে ওপাশ থেকে দিশা বলল, আসসালামু আলাইকুম। কণ্ঠ শোনার সাথে সাথে বুকটা ধক ধক করতে লাগলো। তারপর আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। তো রাইটার স্যারের ঘুম ভাঙল? ভেঙেছে। আপনি কথা দিয়ে আপনি ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে। আশায় ছিলাম। তা ফজরের নামাজ পড়েছেন? মহারানী হুকুমকে অমান্য করতে পারি? আমি কোনো মহারানী নই, দুর্ভাগা মেয়ে বললেই ভালো হতো। কেন? পর কখনো বলবো না, আপনাকে আজ বলতে হবে। আপনি সেদিনও বলতে চেয়ে বলেননি। আজ আমি আপনার লাইফের ঘটনা শুনবো। কেমন হয়েছে যেমন বলছেন? পরে কখনো শুনেন। আপনি বলবেন কিনা বলেন। ঠিক আছে, আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নখ দিবেন, তখন বলবো। সত্যি তো? সত্যি। রোজা রেখে মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে নিলাম। তারপর আবার নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে এসে দিশাকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। দিশা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম। নামাজ আদায় করেছেন? জি। আপনি? মাত্র করলাম। ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনাটা কি? তারপর দিশা বলতে লাগলো, এতটা লিখতে পারবো না, ফোন দেই। ওকে বলে আমি দিশাকে ফোন করলাম। সাথে সাথে দিশা ফোনটা রিসিভ করে বলল, এখন বলেন কি জানতে চান? প্রথম থেকে পুরোটা শুনতে চাই। তারপর দিশা বলতে লাগলো, আমি একটা এতিম মেয়ে। আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞেস করলাম, মানে কি? জি ঠিকই শুনেছেন, আমি একজন এতিম মেয়ে। জন্মের সময় আমার মা মারা যায়। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি, সেজন্য সবাই আমাকে অপয়া বলে। কিন্তু আমার বাবা মোটেও এরকম বলতো না। বাবার অনেক আদরের ছিলাম। আমার দুনিয়া বলতে একমাত্র বাবাকে ঘিরে ছিল। এক কথায় আমিও এক বাবার রাজকন্যা ছিলাম। লোকে যতই অপয়া বলুক না কেন, যখন বাবার মুখের দিকে তাকাতাম তাদের দেয়া কথার আঘাত সব ভুলে যেতাম। আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট হিসেবেও খারাপ ছিলাম না। আবার আমরা ছিলাম মধ্যবিত্ত ঘরের, টাকা পয়সারও খুব অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই দিন চলছিল। অভাব কি ছিল জানতাম না, কিন্তু লোকে ঠিক কথাই বলতো আমি একটা অপয়া। কিছুদিন পর বাবারও ক্যান্সার ধরা পড়ল। আমার কপালে আর সুখ বেশি দিন থাকলো না। 8 মাস পর বাবাও আমাকে ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। এই 8 মাস অনেক উন্নত চিকিৎসা করিয়েছি, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। উন্নত চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সা প্রায় শেষ। তাই এখন সবার কাছে আমি অবহেলিত। কথায় আছে, যার টাকা আছে যতক্ষণ, তার আদরও ততক্ষণ। বলেই দিশা চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, আপনি কি এখন একাই থাকেন? না, একা থাকবো কেন? তাহলে কার সাথে থাকেন? আমার বাবার ছোট ভাই মানে চাচ্চুর বাসায় থাকি। তবে এমনি এমনি না। তাহলে? কাজের লোক হিসেবে। মানে? প্রথম প্রথম আমাকে ভালোবাসলো, পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। সব কাজ করিয়েও এখন ঠিকমতো খেতে দেয় না। একবেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকে। কাপড় দেওয়া তো দূরে থাক। ওনার একটা মেয়ে আছে, আমার চেয়ে 6 মাসের ছোট। তার যত পুরনো কাপড় আছে আমাকে সেগুলো পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ ভোগ করি।
মাঝে মাঝে মনে হয় এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না, মনে হয় আমিও আব্বু আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় এই দুনিয়ায় জন্ম নেওয়াটা আমার জীবনের সবথেকে ভুল। বলেই দিশা ফুপিয়ে কান্না করতে করতে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দিশার কান্না। দিশার কথাগুলো শুনে অজান্তে আমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল। তারপর আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ আপনি এভাবে বলবেন না, মনে এত কষ্ট জমে রাখছেন। আর কে বলেছে তোমার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করেছেন তাই মনে করবেন আমি আপনার আপন, আমি আপনার লাইফের একজন। দিশা তবু ফুপিয়ে কান্না করে যাচ্ছে। অনেক সান্ত্বনা দিলাম। অনেকক্ষণ পর কান্না থামিয়ে বলল, জানেন, যখন এগুলো ভেবে মন খারাপ থাকে তখনই আপনার গল্প পড়ি আর আমার মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্য ছেলেদের সাথে কখনো কথা বলিনি, আর বলতেও হবে না। আমি আছি না, যখনই মন খারাপ হবে তখনই ভাববে তোমার জন্য কেউ আছে। ওহ সরি, আপনি। সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। তাহলে তুমিও বলো। তাহলে আমি বলবো? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা কিছুক্ষণ চুপ থাকার পরে বলছে, তুমি আমার মন ভালো হওয়ার কারণ বলে সেদিন সাহস করে তোমায় মেসেজ দিয়েছিলাম আর টাকা চাই। সেদিনের জন্য আমি অনেক লজ্জিত, না জেনে অনেক কিছুই বলে ফেলেছি। আমারে তুমি ক্ষমা করে দিও। হারে না, সমস্যা নেই। এগুলো কথা চাচা চাচি চাচাতো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। আমি কষ্ট পাইনি। দেখো, আমাকে কিন্তু ছোট করছো। সরি বলেছি না আমি? আচ্ছা যাও, করব না। তো তুমি সেদিন বলেছিলে চুরির অপবাদে টাকা নিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না। তারপর দিশা আবার বলল, আমি তোমার মতো এরকমভাবে জীবনের সাথে লড়ে যাওয়া মানুষ কখনো দেখিনি, তাই আমি তোমাকে দেখতে চাই। দিশা বলল, কেমনে দেখবা? আমার ইনবক্সে তোমার পিকচার দাও। পসিবল না। কেন? কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছি। তাহলে ফেসবুক চালো কেমনে? বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেজন্যই তো রিপ্লাই করতে দেরি হয়। বুঝলাম। আচ্ছা শোনো, আজকে তো অনেক কথা বললাম, এখন রাখছি। দিশা বলল, পরে আবার কখনো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। আর তুমিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আমরা ফোন রেখে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু ডাক দিল, রাকিব ওঠ, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা 50 বাজে। 12 মিনিট পর ইফতার, তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, সাথে আমার পছন্দের চিকেন বিরিয়ানি। ইফতার মুখের সামনে নিয়ে বসে আছি। আম্মু বলল, এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছা পূরণ করেন। রাকিব, তুই তোর মনের ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে নে। ঠিক আছে আম্মু। তারপর আমি আমার কয়েকটি মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল, আর আমরাও সবাই একসাথে ইফতার সেরে নিলাম। পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, এক অন্যরকম শান্তি লাগছে। যাই হোক, ইফতার সেরে আমি আর আব্বু মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। এশার আজান দিতেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারাবির নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে অনলাইনে চলে আসলাম। দেখি দিশা অফলাইনে, তাই একটু মন খারাপ করে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর দিশা এসে মেসেজ দিল, আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কি করো? নামাজ পড়েছ? খাবার খেয়েছ? রুমে আসলাম, নামাজ পড়েছি, খেয়েছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করেছে। বাহ, তুমি কি খেয়েছো? আমি এখনো খাইনি। কেন? চাচা চাচি আর রিয়া খাচ্ছে, তো তুমি খাও। তাদের সাথে আমার খাওয়া নিষেধ। ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটা আমার জন্য। তারপর খেয়ে সবার বাসন আমাকে মাজতে হবে। ওর এগুলো কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। একটা মেয়ে কিভাবে এত কষ্ট সহ্য করে আছে? তারপর দিশা আবার বলল, কি হলো? কিছু না, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, সেহরির সময় আবার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবেই প্রতিদিন দিশার সাথে আমার কথা হতো। আস্তে আস্তে আমি দিশার কথায় মায়ায় জড়িয়ে যাই। দিশাকে আমার অনেক ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখে ভালোবেসে ফেললাম। দিশাকে প্রপোজ করার আগে আমার বন্ধুদের জানানো দরকার, তাই মেহেদিকে ফোন দিলাম। হ্যালো, বল, তোর তো কোনো খবরই নাই। মেহেদি বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি, বল। তারপর আমি আমার আর দিশার ব্যাপারটা খুলে বললাম। সব শুনে মেহেদি অবাক হলো আর বলল, কি বলিস সেগুলা? না দেখে কি ভালোবাসা যায়? অবশ্যই যায়। আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। দোস্ত, তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। চুপ কর শালা, আগের বারও তো বলেছিলি ও ধোঁকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। এটা ভালোবাসার মামলা, তুই ভুল করিস না।
এবারেও আমার মন বলছে আমি ঠকবো না। রাখছি আমি। মেহেদি বলল, রাকিব শোন। আর কিছু না শুনে আমি মেহেদির ফোন কেটে দিলাম। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, এবারেও দিশা আমাকে ঠকাবে না। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম, দিশা একটা কথা বলতাম। একটা কেন, হাজারটা বলো। আমি শুধু তোমার কথাই শুনতে চাই, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে বলো তো। দিশা, তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই। তুমি কি আমার নীল প্রজাপতি হবে? মানে কি? কেমা তো মিয়া। কি বলো রাকিব? বুঝতে পারছি না। মানে আমি তোমাকে ভালোবাসি দিশা। এদিকে দিশা হতবাক হয়ে হা করে আছে, তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একজন রাইটার তাকে প্রপোজ করছে। দিশার উত্তর না পেয়ে আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছো যে? আমি কি বলবো বুঝতে পারছি না রাকিব। তোমার যা ইচ্ছে বলো, চাইলে বকাও দিতে পারো, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি তোমার মায়ায় পড়ে গেছি। দিশা বলল, কি বলবো সত্যি আমি বুঝতে পারছি না। দেখো, তোমার জন্য আমি অনেকটা সূত্রে যাচ্ছি। প্লিজ, আমি কখনো এভাবে রিকোয়েস্ট করিনি। আমি পরে বলি। আচ্ছা ঠিক আছে, আজ বলতে হবে না। তুমি সময় নাও, ভেবে চিনতে বইল। ঠিক আছে, আজ রাখছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর ইফতার সেরে রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। মনে একটাই চিন্তা, দিশা কি আমার প্রপোজালে রাজি হবে? যাই হোক, আজান দিতে নামাজ পড়তে গেলাম। এশার নামাজ সহ তারাবি পড়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে এসেই দিলাম ঘুম। ঘুম ভাঙলো দিশার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঘুম ঘুম নিয়ে বলতে লাগলাম, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? দিশা বলল, আরে গাধা, আমি দিশা। ওঠো বলছি, সেহরির সময় শেষ হয়ে গেছে। রোজা রাখবা না? ও সরি, বুঝতে পারিনি। ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। উঠে ফ্রেশ হয়ে নাও, সেহরি খেয়ে আমাকে নক দিও। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু বলে উঠল, কিরে, আজকে তো আমি ডাক দিইনি, উঠলি কেমনে? ও তুমি বুঝবে না, বল মেয়েটাকে। আম্মু বলল। আমি অবাক হয়ে বসলাম। কিসের মেয়ে আম্মু? যে তোর মতো বাদরকে ঠিক করছে। আগে তো নামাজ পড়তেও যাইতি না, এখন ওর কথা যাস, আবার ঘুম থেকেও ডেকে তোলে। আম্মু কি বলো এসব? আমি এমনি ভালো, তুমি আমার চিনলা না। থাক, আমাকে বোঝাতে আসিস না। আমি তোর মা, ওই বয়স আমিও পার করে এসেছি। এখন বল মেয়েটাকে। দিশা। বাহ, সুন্দর নাম। তা দেখতে কেমন? তোর কাছে কোনো ছবি আছে? আমাকে দেখা। ছবি নেই আম্মু। মানে? মানে আমিও তাকে দেখিনি। আম্মু অবাক হয়ে বলল, দেখিসনি মানে কি? না দেখেই ভালোবাসা? না দেখে ওকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো আম্মু, ও অনেক ভালো মেয়ে। তুই কিভাবে বুঝলি? তুই তোকে দেখিসনি। তারপর আমাদের মধ্যে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা আম্মুকে খুলে বললাম। সব শুনে আম্মু বলল, মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে। তুই অনেক ভালো করেছিস। সত্যি মেয়েটি ওই বাড়িতে অনেক অবহেলিত। তা ও যে তোকে ভালোবাসে সেটা তোকেও বলেছে? না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি। ওর সময় নিয়েছে আমার থেকে। আম্মু বলল, আমি তোদের জন্য দোয়া করছি। থ্যাংক ইউ আম্মু। লাভ ইউ টু সোনা। এখন আয়, সেহরিটা করে নে। ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে সেহরিটা করে নিলাম। সেহরি করে রুমে আসতে মনে পড়ল দিশা SMS দিতে বলেছিল, তাই তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম আর দিশাকে SMS দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া শেষ? হ্যাঁ শেষ। তুমি খেয়েছো? না, ওরা খাচ্ছে। বলো। আমার কথা কি ভাবলে? কোন কথা? আমার প্রপোজালের কথা? ভেবেছি। তাহলে তোমার উত্তরটা কি? দেখো রাকিব, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি তো সবকিছু জানো। কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই দিলাম, আমি তোমার সবকিছু জানার পরেও আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এই, তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, সবকিছু জেনে কেন পাগলামি করছো? আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্যই পাগল। তোমার ভালোবাসার জন্য আমি পাগল। প্লিজ রাকিব, পাগলামি করবে না। তোমার সুন্দর একটি ভবিষ্যৎ পড়ে আছে সামনে। সেই ভবিষ্যৎ আমি তোমার সাথে কাটাতে চাই। আমি কখনোই তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এতিম মেয়ে। তুমি কোথায় আর আমি বা কোথায়? তোমাকে কল্পনা করাও আমার জন্য অনেক। এটা কি তোমার শেষ কথা? প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ। রাকিব শোনো। না শুনে আমি দিশার ফোন কেটে দিলাম। দিশা আমাকে বুঝিয়ে সুন্দরভাবে রিজেক্ট করে দিল। ভাবতেই পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে যে দিশা আমাকে রিজেক্ট করে দিল। শুয়ে অনেকক্ষণ নীরব কান্না কাঁদলাম। ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে ঘুম থেকে উঠতে পারিনি। উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। কান্না করার জন্য চোখগুলো লাল হয়ে আছে, তাই ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল সেরে জোহরের নামাজ আদায় করতে মসজিদে গেলাম। নামাজ আদায় করে এসেই আবার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি দিশা অনেকবার কল আর SMS দিয়েছে, কিন্তু SMS এর রিপ্লাইও দিলাম না আর কলটাও ব্যাক করলাম না। আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে, তাই ইফতারের আগে আম্মু আমার রুমে এসে
বলে, রাকিব কি হয়েছে তোর? সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছিস কেন? কই কিছু না তো। দেখ আমি তোর মা, আর মা হয়ে সন্তানের কষ্টটা বুঝবো না? আর রাতেও তো ঘুমাসনি মনে হয়, চোখগুলো লাল হয়ে আছে। বল আমাকে, দিশার সাথে কিছু হয়েছে? তারপর আমি আম্মুকে অবাক করে দিয়ে কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কাঁদা দেখে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি এখন নিশ্চিত যে আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে। আম্মু আমাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বলল, রাকিব বল আমাকে কি হয়েছে? আমি তোর আম্মু, তো তোর সব সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। আমি তবুও কান্না করে যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মুকে বললাম, আম্মু দিশা আমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ কিছু বলেছে? কি বলেছে? ও আমার লাইফে এসে নাকি আমার জীবন নষ্ট করতে চায় না, এজন্য। এখানেও তো চিন্তা করছে, মানে সেও তোকে অনেক ভালোবাসে। কি বলছো এগুলা? ঠিকই বলছি, তুই চিন্তা করিস না, দেখবি সেও তোকে ভালোবাসার কথা বলবে। কিভাবে? একটা কাজ কর। বলো কি কাজ? কয়েকদিন অনলাইনে যাস না, সাথে ফোনটাও সুইচ অফ করে দে। কি বলছো এগুলো? যা বলছি তাই কর, তাহলেই 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এখন মন খারাপ না করে চুপচাপ ইফতার করতে আয়। ঠিক আছে বলেই আম্মু নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর আজান দিলে ইফতার সেরে নিলাম। ইফতার করে আর মসজিদে নামাজ আদায় করতে গেলাম না, রুমে গিয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে ভালো লাগছে না, তাই একটু ছাদে গেলাম। সন্ধ্যার শহরের রূপ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। অনেক রোমান্টিক ওয়েদার। এই রোমান্টিক মুহূর্তে দিশার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আম্মু নিষেধ করেছে। সবুরে নাকি মেওয়া ফলে, তাই আমিও সবুর করছি। ফোনটা সুইচ অফ করে রেখেছি। আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলাম। একটু পরে ঈশার আজান দিল, তাই আমি অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গেলাম। তারাবির নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে এ সময় দিশার সাথে কথা বলতাম, কিন্তু আজ বলা হলো না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিন দিশার সাথে কথা না বলে আমার কাছে 7 জনম মনে হয়েছে। কিভাবে এই 7 দিন পার করছি আমি নিজেও জানি না। 7 দিন পর আমি আমার ফোন বন্ধ থেকে চালু করলাম। চালু করার পর এত SMS আর মিসড কল আসলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। SMS আর মিসড কলগুলো কয়েক মিনিটের জন্য আমার ফোনটাই হঠাৎ হ্যাং করে দিল। আর তার চেয়ে অবাক করার বিষয় হলো, সব SMS আর মিসড কলগুলো ছিল দিশার। সেই 7 দিনে দিশা আমাকে 99+ SMS আর 179টা মিসড কল দিয়েছে। ওর এগুলো পেয়ে আমি অনেক খুশি হলাম। মনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর বললাম, আম্মুর কথাই তো সত্যি হলো। এসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিনে আবার দিশার নাম্বার ভেসে উঠল। মানে দিশা আবার ফোন করলো। ধরবো কি ধরবো না বুঝতে পারছি না। ওর সাথে কথা বলতে অনেক ইচ্ছা করছে, তাই ফোনটা রিসিভ করেই ফেললাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে দিশা বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? কিছু কি হয়েছে তোমার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। না আমার কি হবে? তাহলে 7 দিন অনলাইনে আসনি কেন? আর ফোনও বন্ধ কেন? এমনিতেই। তুমি এভাবে মনমরাভাবে কথা বলছো কেন? এমনিতেই। শুধু এমনিতেই বলছো, আর কিছু বলার নেই? কি বলবো? তুমি অনেক খারাপ, বলেই দিশা কান্না করতে শুরু করে দিল। তারপর আমি বললাম, আরে হুদাই কান্না করছো কেন? তুমিও সবার মতো খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। কিভাবে তোমাকে কষ্ট দিলাম? দিশা বলল, এতদিন অনলাইনে আসনি কেন? আর ফোনও তো বন্ধ করে রেখেছ। আমাকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? আমি এলেই কি আর না এলেই বা কি? কারো তো কিছু যায় আসে না। মারবো একটা থাপ্পড়। তুমি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও আমাকে অনেক কষ্ট দাও। তুমি তো আমাকে আর ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? তুমি তো সেদিন বলেছিলে। না ভালোবাসলে কি আর কথা বলতাম, বোকা ছেলে কোথাকার। তোমার গল্প যখনই পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার একমাত্র কারণ তুমি। তাই তখন থেকে তোমাকে আমার অনেক ভালো লাগে, মনে মনে অনেক ভালোবেসে ফেলি। কিন্তু পরে ভাবি তুমি কোথায় আর আমি কোথায়, তাই তোমাকে জানাতে ভয় পাই। যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি রাকিব। তুমি আমাকে আর এভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। তবুও প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি মরে যাব। তোমার মাঝে আমি একমাত্র বাঁচার আলো দেখতে পাই। তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে আমায় বেঁচে থাকার প্রদীপটাই নিভে যাবে। বলেই দিশা ফুপিয়ে কান্না শুরু করে দিল। দিশার কথাগুলো শুনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করলো। মনে মনে আম্মুকে ধন্যবাদ দিলাম, আম্মুর ওষুধ কাজে দিয়েছে। তারপর কোনো রকম নিজেকে সামলিয়ে দিশাকে বললাম, আমাকে তুমি মাফ করে দাও। আজকের পর থেকে আমার দ্বারা তুমি কখনো আর কষ্ট পাবে না। আমি তোমাকে আমার রাজরানী করে রাখবো। দিশা বলল, সেদিন আমি বলতে পারিনি, তবে আজ আমি তোমাকে বলতে চাই। কি কথা? দিশা বলল, সেদিন আমাকে বলেছিলে না তুমি কি আমার নীল প্রজাপতি হবা? আজ আমি বলছি, তোমার সারা জীবন নীল প্রজাপতি হয়ে থাকতে চাই। তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার মায়াজালে বন্দি করে রাখবে? আমি তোমাকে সারা জীবন আমার নীল প্রজাপতি করে রাখতে চাই।
এভাবে দিশার সাথে অনেকক্ষণ কথা বললাম। আজকে আমি অনেক খুশি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু কিচেন রুমে। আমিও কিচেন রুমে গিয়ে আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার এরকম আচরণ দেখে আম্মু বলল, কি হয়েছে আমার ছেলের আজকে এত খুশি খুশি কেন? আজকে আমি অনেক খুশি। তো খুশি হওয়ার কারণ কি? কারণ তোমার ঔষধ কাজে দিয়েছে। মানে মানে দিশাও আমাকে অনেক ভালোবাসে। কবে বলল? আজকে একটু আগেই। থ্যাংক ইউ আম্মু, আমি অনেক খুশি। তুমি খুশি হওনি? তোর খুশিতেই তো আমার খুশি। আম্মু তুমি এমন কেন? সেটা তুই এখন বুঝবি না, তুই আগে সন্তানের বাবা হ, তখন বুঝবি। আমি আর বেশি কথা না বলে আমার রুমে চলে গেলাম। এভাবে দিশার প্রেম, আব্বু আম্মুর ভালোবাসা আর রহমতের রোজার মধ্যে আরও বেশ কিছুদিন কেটে গেল। 4 দিন পর ঈদ উল ফিতর। দিশাকে আমি কখনো দেখিনি, কিন্তু ঈদ উপলক্ষে দিশার জন্য একটা উপহার কিনেছি, আর সেটা হলো শাড়ি। কিন্তু দিশার সাথে 2 দিন হলো কথা হয়নি। আমার ফোনটাও ধরছে না, কেন জানি না। দিশা আর আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে আমার বাসা বগুড়া আর দিশার বাসা চট্টগ্রাম। এসব ভাবতে ভাবতে দিশাই ফোন দিয়ে ফেলল। আমি সাথে সাথে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। তেমন কিছু না। বলো কি হয়েছে? দিশা আর কিছু না বলে কান্না করতে লাগলো। আমি তখনই বুঝে গেলাম কিছু একটা হয়েছে। তখন আমি বললাম, কি হয়েছে আমাকে বলো, না হলে আমি কি করব নিজেও জানি না। তারপর দিশা যা বলল তা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল। কারণ দিশা বলল, রাকিব, আমি অনেকটাই কষ্টে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ। কি হয়েছে দিশা, আমাকে বলো প্লিজ। আমি এখন হাসপাতালে। হোয়াট? হাসপাতালে কেন? ওরা আমাকে এই 2 দিন অনেক মেরেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমনকি গরম খুন্তির ছ্যাঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার জন্য মৃত্যুই সহজ। কতটা কষ্ট থাকলে একটা মেয়ে মৃত্যু কামনা করে তা ধারণা করতে পারলাম না। দিশার এত কষ্টের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আর ওর ফ্যামিলির ওপর অনেক রাগ হচ্ছে। কিন্তু কোনো রকম রাগ কন্ট্রোল করে দিশাকে বললাম, তোমার সাথে ওরা কেন এমন করছে? কারণ ওদের পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি রাজি না, তাই। মানে মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে। বুড়া বেটা আর চরিত্র ঠিক নেই, অনেক বিয়ে করেছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। আর চাচিকে বলেছে বিয়ে করলে অনেক টাকা দিবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা, তাই বোঝাও ঘাট থেকে নামালো, আবার কিছু টাকাও পেল। মানে ওনার এক ঢেলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি নই, তাই এই 2 দিন আমাকে অনেক নির্যাতন করেছে। ওখানে থাকলে হয়তো ওদের অত্যাচারে আমি মরে যেতাম, তাই ঠিক করি পালিয়ে যাব। আর আমাকে পালাতে সাহায্য করেছে আমার চাচা। রাতের বেলা আমি ওই বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ছ্যাঁকা আর বিভিন্ন ধরনের ওই নির্যাতনের ব্যথায় আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে। হয়তো রাস্তায় থাকা মানুষগুলি আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। বলেই দিশা কান্নায় ভেঙে পড়ে। দিশার কথাগুলো মনে হলো আমার শরীরে কাঁটার মতো বিঁধছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিলাম আর বললাম, দিশা, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানাতাম বলো তুমি? দিশা, তুমি এতদিন অনেক কষ্ট করেছ, আর মাত্র 6 ঘন্টা কষ্ট করো, আমি আসছি তোমার কাছে। তারপর আর একদিনের এক মুহূর্তের সময়ও তোমাকে কষ্ট পেতে দিব না। দিশা অনেক খুশি হয়ে গেল। সত্যি তুমি আমাকে নিতে আসছো? রাখছি, আমাকে রেডি হতে হবে। তুমি আমাকে তোমার ঠিকানাটা SMS করে পাঠিয়ে দাও। ঠিক আছে, এখনই দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, কিরে ব্যাগ গুছিয়ে কোথায় যাস? তোমার বৌমাকে আনতে। মানে কি? দিশাকে। এত তাড়াতাড়ি কেন? তারপর আমি আম্মুকে সব কথা খুলে বললাম। সব শুনে আম্মু বলল, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। কই যাও আম্মু? আসছি বলেই আম্মু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে এসে আমাকে বলল, এই নে। কি এটা? এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কাজে লাগাস। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ আম্মু। লাভ ইউ টু সোনা। তোদের দুজনের জন্য আমি অপেক্ষা করব, দোয়া করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই বাসা থেকে বের হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া থেকে সোজা চিটাগাংয়ের বাসের টিকিট কাটলাম। বাসে উঠে বসে আছি। সময় মতো বাস তার আপন গতিতে ছুটতে লাগলো। পথিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। ইফতারের জন্য বাস কিছুক্ষণ বিরতি দিল। আমি একা হোটেল গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করে একটু খেয়ে নিলাম। খাবার খেয়ে বাসে উঠতেই দিশা ফোন করেছে। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সত্যি আসছো? তোমাকে মিথ্যা বলবো কেন? শোনো, ইফতার করেছ? করলাম মাত্র। আমার জন্য তোমার কষ্ট হয়ে গেল তাই না?
দিশা এগুলো কি বলো? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। আমিও তোমাকে ভালোবাসি রাকিব, নিজের থেকেও বেশি। আচ্ছা রাখছি এখন, 3 ঘন্টার মধ্যে তোমার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। সাবধানে এসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। গাড়িও চলতে লাগলো আপন গতিতে। কখন যে ঘুমিয়ে গেছে জানি না। ঘুম থেকে উঠে দেখি কন্ট্রাক্টর ডাকছে, ভাই ওঠেন, চিটাগং এসে পড়েছি। তারপর আমি উঠে বাস থেকে নেমে একটা সিএনজি নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। তারপর দিশার দেওয়ার ঠিকানাটা অনুযায়ী পৌঁছে গেলাম। কিন্তু এ কি, এটা তো একটা হাসপাতালের ঠিকানা। তার মানে দিশা এখনো হাসপাতালে আছে। তাই আর দেরি না করে সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম আশেপাশে মানুষগুলো ঝিমুচ্ছে। রাত 11টা বাজে, ঝিমানোটাই স্বাভাবিক। পাশে তাকিয়ে দেখলাম রিসেপশনে একটা মেয়ে বসে ফোনে কথা বলছে। আমি কাছে যেতে ফোনটি রেখে দিল মেয়েটা আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? দিশা নামের পেশেন্ট কত নাম্বার রুমে আছে বলতে পারেন? আমি একটু চেক করে বলছি স্যার। ওকে। তারপর মেয়েটি বলল, জি স্যার, পেয়েছি, রুম নাম্বার 24। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। এসে 24 নম্বর রুম খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা পেয়েও গেলাম। কিন্তু কেন জানি রুমে ঢুকতে কেমন যেন লাগছে। হঠাৎ কীরকম ফিলিংস হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি অনেক ঘামছি। যাকে দেখার জন্য এত দূর ছুটে আসলাম সে আজ আমার থেকে 10 হাত দূরে। কিন্তু তবুও ঘামছি কেন? রুমের মধ্যে প্রবেশ করতেই আমার এরকম লাগছে কেন? কিছুক্ষণ ওভাবে স্থির ছিলাম। তারপর সাহস করে রুমের ভেতরে ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করলাম। তারপর একটু সাহস নিয়ে রুমে প্রবেশ করেই ফেললাম। রুমে ঢুকতেই চোখ আমার বেডের উপর চলে গেল। দেখলাম একটা মেয়ে বেডে শুয়ে আছে, অন্যদিকে ঘুরে আছে, তাই বুঝতে পারছি না। হয়তো দিশাই হবে এটা। তাই অস্পষ্ট স্বরে বললাম, দিশা। আমার কথা শুনে মেয়েটি ঘুমের ঘোরে এই পাশে ঘুরল। মেয়েটিকে দেখে আমার চোখ কপালে উঠল। এটা মেয়ে নাকি পরী? এত সুন্দর মায়াবী চেহারা আগে কখনো দেখিনি। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে 5 মিনিট অতিবাহিত হওয়ার পর আমি ভাবলাম আগে কনফার্ম হয়নি এটাই দিশা। সেজন্য আমি আবার আস্তে করে মেয়েটিকে ডাকতে লাগলাম, দিশা, এই দিশা। মেয়েটির আমার ডাক শুনে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ মেলে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়ল। আমাকে দেখে কাঁদতে শুরু করে দিল আর বলল, রাকিব তুমি এসেছ? দিশা, বলে কাঁদতে কাঁদতে দিশা আমাকে জড়িয়ে ধরার জন্য ওঠার বৃথা চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তাই আমি বললাম, আরে দিশা কি করছো, উঠছো কেন? তুমি তো অসুস্থ, কি করবা আমাকে বলো। আমার একটু কাছে আসবা প্লিজ? ওকে বলেই আমি দিশার সামনে গেলাম। আর সাথে সাথে দিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও আমার ভালোবাসার মানুষের স্পর্শ পেলাম প্রথম। অনুভূতিটাই অন্যরকম। আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে দিশা এরকম পাগলের মতো কান্না করছো কেন? আমি তো তোমারই আছি, এটা হাসপাতাল, এখন ছাড়ো প্লিজ। তুমি একটু চুপ থাকবা প্লিজ। আমার জামাইকে আমি ধরে আছি, তাতে কার কি? জামাই? জামাই তো, কেন তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? আমি দিশাকে রাগানোর জন্য বললাম, কেন, করতে তো পারি। করলে আগে তোকে খুন করব, তারপর আমি নিজে মরব। ছি, জামাইকে তুই করে বলতে নেব? আমার মুখে বউ ডাক শুনে দিশা লজ্জায় লাল হয়ে আমার বুকে মাথা লুকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমিও দিশাকে জড়িয়ে ধরলাম। তারপর দিশাকে বললাম, কিছু খেয়েছো? হাসপাতাল থেকে খাবার দিয়েছিল, তুমি খেয়েছো? তুমি ঘুমাও, আমি তোমার পাশে আছি। আমি একটা কথা বলবো। বলো। তুমি আমার পাশে একটু বসবা? আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই প্লিজ। দিশা, এটা তো হাসপাতাল, এখানে কিভাবে? রাকিব প্লিজ লক্ষ্মীটি, আমার খুব ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে। আমি আর কিছু না বলে বললাম, আচ্ছা ঠিক আছে। বলে আমি দিশার বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়লাম। আর দিশাও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি দিশাকে বললাম, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। দিশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আমি দিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দিশা ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 25 বাজে। সেহরিতে উঠতে হবে, তাই আমিও ঘুমানোর চেষ্টা করলাম। আর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুমটা ভাঙলো ফোনের রিংটোনে। ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। আম্মু বলল, কিরে, ঠিকভাবে পৌঁছেছিস কিনা জানালিও তো না। আম্মুর কথায় পুরো ঘুমটাই ভেঙে গেল। তখন আমি বললাম, সরি আম্মু, আসলে কিছুক্ষণ আগেই পৌঁছালাম তো, তাই অনেক জ্যামের কারণে একটু মিথ্যা বললাম, না হলে আম্মু কষ্ট পেত। ওকে। তার দিশার দেখা পেয়েছিস? পেয়েছি আম্মু। আমার বৌমাকে একটু দে তো, কথা বলি। আম্মু ও তো ঘুমাচ্ছে, অনেক অসুস্থ আর ক্লান্ত তো, তাই। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, কিছু দরকার লাগলে ফোন দিবি। ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে কলটা কেটে দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 4টা বাজে, মানে সেহরিরও সময় হয়ে গেছে। আমি দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার কোলে গুটিসুটি মেরে একদম বাচ্চার মতো ঘুমাচ্ছে। তারপর আমি দিশাকে ডাক দিলাম, দিশা। এখন একটু বালিশে মাথা রাখো প্লিজ, আমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার কিনে আনি। রোজা রাখবো তো? এত রাতে তুমি খাবার কই পাবে? তাও তো ঠিক। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখছি।
তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার আম্মু। ও, ওইটা তোমার একার আম্মু নাকি? ওটা তো আমার আম্মু। তোমার সব জিনিসই এখন আমার। আচ্ছা, আমাদের আম্মু হয়েছে এবার? হয়েছে। তো আম্মু কি বলল? আমি ঠিকভাবে পৌঁছেছি কিনা সেটা জানতে। আম্মু তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমার আম্মু পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। তারপর দিশা মন খারাপ করে বলল, আম্মু আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? করেছে। কি বলেছ বলো না প্লিজ। তোমার সাথে কথা বলতে চেয়েছিল। কি বলো? তাহলে ডাকনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই। তুমি অনেক খারাপ। আরে আমি আবার কি করলাম? তুমি আমাকে আম্মুর থেকে আলাদা করতে চাইছো। তাহলে এখন কি করতে হবে? আমাকে আম্মুর সাথে কথা বলিয়ে দাও, আর তুমি ফ্রেশ হয়ে আসো। এখন দিতে পারবো না, তোমার দেওয়া লাগবে না, যাও। বুঝেছি তো, তুমি তো আমাকে ভালোই বাসো না। হয়েছে, আর নাটক করতে হবে না, দিচ্ছি। সত্যি দিবা? বলেই খুশিতে মুচকে হাসলো। ওর হাসি দেখে আমি বললাম, তোমরা মেয়েরা পারো বটে। এই কাঁদলে এখন আবার হাসছ। মুড পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি যাও। দিচ্ছি। বলেই আমি আম্মুকে ফোন দিলাম। ফোন বাজতে আম্মু রিসিভ করে বলল, কিরে কোনো সমস্যা? না আম্মু। তাহলে? এখনই তো কথা বললাম। দিশা তোমার সাথে কথা বলবে। ঠিক আছে, দে। আমি দিশার হাতে ফোন দিয়ে বললাম, এই নাও। থ্যাংক ইউ। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। একটু থাকি না প্লিজ? যেতে বললাম না তোমাকে? ঠিক আছে, যাচ্ছি। বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে আসলাম, কিন্তু কোনো দোকানই খোলা পেলাম না। কি খেয়ে এখন রোজা রাখবো বুঝতে পারছি না। হঠাৎ কে যেন ঘাড়ে হাত দিল। আমি চমকে উঠে পেছন দিকে তাকালাম। তাকিয়ে দেখে হাসপাতালে সেই রিসেপশনের মেয়েটি। আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি কোনো কারণে চিন্তিত? আমাকে বলতে পারেন। না, তেমন কিছু না। বলেন কি সমস্যা? রোজা থাকবো তো কাল, কিন্তু সেহরি করার জন্য কোনো খাবারের দোকান খোলা নেই। কিভাবে রোজা থাকবো এটাই ভাবছি। আমি একটা সমাধান দিতে পারি যদি আপনি রাজি থাকেন তাহলে। বলেন কি সমাধান? আমিও প্রতিদিন এই সমস্যায় পড়ি, তাই আজকে আগে কিছু খাবার কিনে রেখেছি। আপনি চাইলে আমরা ভাগাভাগি করে খেতে পারি। কি বলেন? আপনার খাবার আমি কেন খাবো? আর আপনার খাবার তো কম পড়বে। আমার খাবার কম পড়বে না। খাবার ভাগ করে না খেতে পারলে আর একজন মুসলমানের বিপদের পাশে দাঁড়াতে না পারলে কিসের মুসলিম হলাম? এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্যতা। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি একদম খাঁটি কথা বলেছে। আমার নীরবতা দেখে মেয়েটি বলল, কি হলো, চুপ করে আছেন যে? কিছু না। এত ভাবাভাবির কাজ নেই, আসেন তো একসাথে খাই। ঠিক আছে, বলে মেয়েটির সাথে চলে গেলাম। খাওয়ার সময় মেয়েটি বলল, আপনার বাসা কোথায়? আমি বললাম, বগুড়া। বগুড়া থেকে এখানে কেন? হাসপাতালে আপনার কে আছে? আমার ভালোবাসার মানুষ। বুঝলাম না। তারপর খেতে খেতে মেয়েটিকে দিশাকে নিয়ে আমার জীবনে ঘটা সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে মেয়েটি বলল, দিশা অনেক ভাগ্যবতী একটা মেয়ে। এত কেয়ারিং একটা মানুষ পেয়েছে। ভালোবাসার টানে ঘন্টার মধ্যে চিটাগং। ভুল বললেন। আমি অনেক ভাগ্যবান যে দিশার মতো একটা মেয়ে আমার লাইফে পেয়েছি। আপনার কথা শুনে দিশাকে দেখতে ইচ্ছা করছে। কেন? এখানেই তো আছে, আপনাদের হাসপাতালে। থাকলেও দেখিনি। আমার কাজ তো রিসেপশনে। ঠিক আছে, সময় করে দেখে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আসছি। দিশা রুমে একাই আছে। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে। আর থ্যাংক ইউ সো মাচ খাবারের জন্য। ওয়েলকাম স্যার। বলে একটা মিষ্টি হাসি দিল। আমিও একটা হাসি দিয়ে দিশার রুমে চলে আসলাম। এসে তো আমি পুরোই অবাক, কারণ দিশা এখনও আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে বলল, আচ্ছা আম্মু, আমি এখন রাখছি, রাকিব চলে এসেছে। আপনি ভালো থাকবেন, আর খুব শীঘ্রই আমি আসছি আম্মু, আমাদের জন্য দোয়া করবেন। দোয়ার কথা মায়েদের বলে দিতে হয় না মা, এমনিতেই বের হয়ে যায়। জি ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। বলেই ফোন কেটে দিল। এরপর আমি দিশাকে বললাম, এতক্ষণ ধরে কি এমন কথা বললে শুনি? সেটা তোমাকে বলবো কেন? আমার আম্মুর সাথে কথা বলছি, তাতে তোমার কি? আমার আবার কি? কিছুই না। আচ্ছা বাদ দাও। খাবার খেয়েছ? কই পেলে? হাসপাতালের রিসেপশনে যে মেয়েটা ছিল, খাবার আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি। তা মেয়েটা বুঝি খুব সুন্দর? তারপর আমি দিশাকে রাগানোর জন্য বললাম, অনেক সুন্দর। দিশা রাগী চোখে তাকালো আর বলল, তারপর? আমি তার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। এবার কিছু বললে আমি তোকে খুন করব কিন্তু, দিশা বলল। আমি দিশার কথা শুনে জোরে হেসে দিলাম আর বললাম, তুমি যেমন প্রশ্ন করেছো তেমনই উত্তর দিয়েছি। তুমি জানো না এখানে আমি কার জন্য এসেছি? আচ্ছা সরি, আমার কিউট জামাইটা। হয়েছে, যাও, এত সরি বলতে হবে না। এখন চুপচাপ এখানে আসো, আমার কোলে মাথা রেখে এখন একটু ঘুমাবা। না, তুমি অসুস্থ, তুমি ঘুমাবা। আমি তোমাকে পেয়ে পুরো সুস্থ, তুমি অনেকক্ষণ জেগে আছো। এখন তুমি ঘুমাবা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি প্রথমে রাজি না হলেও দিশার জোরাজুরিতে ঘুমাতে রাজি হলাম। আমি দিশার কাছে গিয়ে দিশার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। তারপর দিশা বলল, রাকিব, বলো। তোমার আম্মু অনেক ভালো। আমি এরকম একটা শাশুড়ি পাবো ভাবতেই পারিনি। আমার মায়ের অভাবটা পূরণ করে দিল। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছ।
থ্যাংক ইউ লক্ষ্মীটি। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাও পরিবর্তন করে দিয়েছ, জীবনের মানে বুঝিয়েছ, আমাকে বাঁচতে শিখিয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ আমার বউ। তোমার সাথে কথাই পারবো না লেখক স্যার। আচ্ছা বাদ দাও, তুমি এতক্ষণ আম্মুর সাথে কি কথা বললে সেটা তোমাকে বলবো কেন? এটা মেয়ে আর মায়ের সিক্রেট কথা, প্লিজ বলো না। তোমার ব্যাপারেই বললো মা। কি বলল? আমি যেন কখনো তোমার ছেড়ে না যাই। তো ছেড়ে যাবে কখনো? তোমার কি মনে হয়? আমি জানি না, গেলে যাবা, কারণ গিয়ে যদি সুখ খুঁজে পাও তাহলে সেই সুখে আমি সুখী। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর একবার এরকম বললে আমি কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না, বলে দিলাম। ফাজিল ছেলে, বুঝেছ? বুঝলাম ম্যাম, সরি, আর বলবো না, মনে থাকে যেন। ওকে। দিশা, একটা কথা বলবো। বলো। আমি বললাম, তোমার সাথে রিলেশনশিপের পুরো ক্রেডিট আমার আম্মুর। কিভাবে? তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে তখন আমার খুব মন খারাপ ছিল। আম্মু জিজ্ঞাসা করতে আমি তোমার কথা বলি। তারপর তারপর আম্মু আমাকে বুদ্ধি দিল সারা রাত দিন ফোন বন্ধ করে রাখতে, তোমার সাথে যাতে কোনো প্রকার যোগাযোগ না করি। এতে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই 7 দিনে তুমি আমার শূন্যতা অনুভব করবে। আর 7 দিন পর আম্মুর প্ল্যানই কাজ করে দিল। বাহ, আম্মুর তো খুব বুদ্ধি। তোমার আব্বু আম্মুর মনে হয় লাভ ম্যারেজ, তাই এত অভিজ্ঞতা। ঠিকই বলেছ, আমার আব্বুও আম্মুকে ভালোবেসে বিয়ে করেছে। সত্যি ওই 7 দিন তোমাকে ছাড়া কেমন করে কাটিয়েছি আমি নিজেও জানি না। আর 2 দিন যদি যোগাযোগ বন্ধ করে রাখতাম তাহলে সত্যি মরে যেতাম। আমি বললাম, ধুর পাগলি, এগুলো কি বলো? সত্যি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। পাগলিটা। শুধু তোমার জন্য, বলেই দিশা আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দিশা বলল, এখন তুমি লক্ষ্মী ছেলের মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও। আমি তোমাকে 2 চোখ ভরে দেখছি। এটা আবার কেমন আবদার? এটা আমার একটা ছোট ইচ্ছে। তুমি ঘুমাও না প্লিজ, আর আমি আমার ইচ্ছে পূরণ করি। ঠিক আছে, বলে আমি দিশার কোলে ঘুমিয়ে পড়লাম। তারপর দিশা কি করছে জানি। সকালে ঘুম ভাঙতে দিশার গাল আমার মুখের ওপর অনুভব করলাম। মানে দিশা আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে আমার মুখের ওপর শুয়ে পড়েছে ও নিজেও জানে না। দিশার গাল আমার ঠোঁট দিয়ে স্পর্শ হয়ে আছে। আমি ঘুম থেকে ওঠার আগেই রুমে কে যেন নক করলো, আর তখনই দিশার ঘুম ভেঙে যায় আর আমার ঠোঁটের ওপর থেকে তার মুখটা সরিয়ে নেয়। দিশা লজ্জা পাবে তাই আমি ঘুমের ভান ধরে রইলাম। রুমে সেই রিসেপশনের মেয়েটা প্রবেশ করলো আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, আপনি তো দিশা তাই না? জি। আপনি কে? আমি এখানে রিসেপশনে থাকি। ও, কালকে ওকে খাবার দিয়েছেন তাই না? জি। কালকে ভাইয়ার কাছে আপনার কথা অনেক শুনলাম, তাই আপনাকে নিজ চোখে দেখার আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। আপনাদেরকে ডিস্টার্ব করলাম? সমস্যা নেই। ভাইয়ার কাছে যেভাবে শুনলাম ভাইয়া খুব লাকি যে আপনার মতো একটা মেয়ে তার লাইফে পেয়েছে। আপনার ভাইয়া ভুল বলেছে। দিশা বলল, মানে? মানে আমি অনেক লাকি যে ওর মতো একটা ছেলে আমার মতো মেয়ের ভাগ্যে পেয়েছি। বাহ, আপনি ভাইয়াকে পেয়ে লাকি আর ভাইয়া আপনাকে পেয়ে লাকি, এরকম ভালোবাসা দেখাই যায় না। আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আর আমি যে কাজে এসেছিলাম। বলেন। খবরটা নার্সই দিতে আসছিল, কিন্তু আমি যেহেতু আসছি তাই আমি এসে তাকে পাঠিয়ে দিলাম। বলেন। আপনি এখন পুরোপুরি সুস্থ, আপনাকে রিলিজ দেওয়া হয়েছে। বিল পে করে আপনারা যেতে পারবেন। বিল কত? রিসেপশনে আসুন, বলে দিচ্ছি। ওকে, বলেই মেয়েটি চলে গেল। আমি এতক্ষণ সব শুনছিলাম। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশাকে পেয়ে। তারপর আমি ঘুম থেকে উঠলাম। আমার ওঠা থেকে দিশা বলল, তুমি কখন উঠলে? মাত্রই উঠলাম। যাও ফ্রেশ হয়ে আসো বাইরে থেকে। তুমি আসলে আমরা চলে যাব। আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। ওকে, বলে আমি ফ্রেশ হতে বাইরে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি দিশা রেডি। আমি দিশাকে বললাম, চলো তাহলে যাওয়া যাক। আমার না অনেক ভয় লাগছে। কিসের ভয়? বিলটা তো অনেক বেশি আসবে, কিভাবে দেব? তোমাকে এগুলো চিন্তা করতে বলেছি, তুমি শুধু আমার চিন্তা করবে, ওকে? দিশা বলল, তবুও আবার। আচ্ছা সরি, এখন চলো। চলো, বলে আমি আর দিশা রিসেপশনের কাছে চলে আসলাম। তারপর আমি বললাম, হাই। হ্যালো স্যার, আমাদের বিলটা। আমি চেক করে বলছি স্যার। ওকে। তারপর মেয়েটি চেক করে বলল, স্যার আপনাদের মোট বিল 55,700 টাকা। শুনে দিশা হা হয়ে গেল। তারপর আমি দিশার হা বন্ধ করে মেয়েটিকে বললাম, আপনারা কার্ড অ্যাকসেপ্ট করেন তো? জি স্যার, এখানে সব কার্ডই অ্যাকসেপ্ট করা হয়। ওকে ওয়েট, বলে আমি আম্মুকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? না আম্মু, একটু টাকা লাগতো। কত? আমার ব্যাংক কার্ডে 4 লাখ টাকা পাঠিয়ে দিতে বলো আব্বুকে। ওকে, 5 মিনিট পর চেক কর। থ্যাংক ইউ আম্মু। শোন, কালকে তো ঈদ, তোরা কবে আসবি? আমার একটা ছোট্ট কাজ আছে।
আজকে সেই কাজটা সেরেই রাতের গাড়িতে উঠব। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য অপেক্ষা করব, সাবধানে আসিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা রেখে দিলাম। তারপর কার্ড দিয়ে বিল পেমেন্ট করে দিলাম। সব শেষে রিসেপশনের মেয়েটাকে ধন্যবাদ ও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলাম। দিশা আমার হাতটা শক্ত করে ধরে আছে। তারপর দিশা আমাকে বলল, এখন কি করবা? আমার একটা ছোট্ট কাজ আছে। কি কাজ? আমাকে তোমার চাচার বাসায় নিয়ে চলো। না, আমি তোমাকে ওখানে নিয়ে যাব না, আর আমিও কখনো ওই বাসাতে যাব না। আমি তোমার সাথে যাব, ভয় পেও না। আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, তুমি একটু চলো না প্লিজ। আমার অনেক ভয় করছে। আমি আছি তো, আমাকে ভরসা করো না তুমি? আমার জীবনের সব আশা ভরসাই তো তোমাকে ঘিরে, তাহলে এত ভয় পাচ্ছ কেন? ঠিক আছে চলো বলে একটা সিএনজি নিলাম, আর যাওয়ার সময় এটিএম বুথ থেকে ব্যাংক কার্ড থেকে টাকা তুলে নিলাম। আধ ঘন্টা পরে দিশার চাচার বাসায় পৌঁছে গেলাম। দিশা কলিং বেল চাপতে ভয় পাচ্ছে। আমি দিশার পেছনে আছি। দিশাকে সাহস জুগিয়ে কলিং বেল চাপ দিতে বললাম। চাপ দিতে ভেতর থেকে তার চাচি এসে দরজা খুলে দিল। দিশা নিচ দিকে হয়ে আছে। দিশাকে দেখে তার চাচি রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে বলল, হারামজাদি মেয়ে, পালিয়ে যাওয়া হয়েছিল, সেই তো সুরসুর করে আবার চলে আসা লাগলো। দিশার চাচির চিৎকারে এতক্ষণে দিশার চাচা আর চাচাতো বোন রিয়াও এসে দরজার সামনে হাজির হলো। তারপর ওর চাচাকে বলল, দেখেছ তোমার ভালো অতি ভদ্র ভাতিজির কাণ্ড, তার জন্য আর এ বাড়ি নয়, ওর বাড়ি এখন রাস্তা। তোর জন্য আর এ বাড়িতে জায়গা নেই, তুই বের হই বাড়ি থেকে। কোন সাহসে এই বাড়িতে পা রেখেছিস? বলেই ওর চাচি যেই দিশাকে থাপ্পড় মারতে যাবে তখনই ওনার হাতটা আমি ধরে ফেলি আর বলি, আমি থাকতে দিশার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবেন না, থাপ্পড় মারা তো দূরের কথা। বলেই ওনার হাতটা ছেড়ে দিলাম। আর তখন উনি বললেন, দেখেছ তোমার অতি ভদ্র ভাতিজির কাণ্ড, রূপের জাদু দিয়ে একটাকে ফাঁসিয়েছে, সেজন্যই তো পাওয়ার দেখাচ্ছে। তারপর আমি জোরে ধমকি সুরে বলে উঠলাম, শাট আপ। আমার ধমকি শুনে উনি একটু চুপসে গেলেন। তারপর আমি বললাম, আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। রিয়া বলল, ভাইয়া আপনাকে চেনা চেনা লাগছে, আপনাকে আমি ম্যাগাজিনে দেখেছি তাই না? কিসের ম্যাগাজিন? চাচি বলল। রিয়া বলল, বাংলাদেশের সাকসেসফুল টপ বিজনেসম্যানের একমাত্র ছেলে। ভাইয়া আমি কি ঠিক? আমি বললাম, জি। দিশাও আমার দিকে অবাক হয়ে তাকালো, কারণ দিশাকে এটা কখনোই বলিনি। তারপর রিয়া আবার বলল, ভাইয়া আপনি দিশার কে হন? আমি দিশার জামাই, দিশা আমার বউ। এবার দিশার চাচিও এখন চুপ করে আছে। তারপর আমি বললাম, মানুষকে মানুষ হিসেবে বিচার করবেন, টাকা পয়সা দিয়ে বিচার করা উচিত না। আপনি দিশার সাথে যেরকম আচরণ করেছেন, যত কষ্ট দিয়েছেন, খুন্তিরও ছ্যাঁকা দিয়েছেন, একবার ভাবুন তো, বিয়ের পর আপনার মেয়ের সাথেও কেউ এরকম করলে কখনো সহ্য করতে পারবেন? আর দিশা যদি আপনার মেয়ে হতো, কখনো কি এরকম করতে পারতেন? ওর অপরাধ কি ছিল? ছোটবেলায় ও ওর মা বাবাকে হারিয়েছে, এটাই কি ওর অপরাধ? আচ্ছা, এখানে ওর দোষ কোথায় বলবেন আমাকে? ছোটবেলা থেকে মায়ের আদর কখনো পায়নি ও, তাই আপনার আশ্রয় আসে। আর আপনি কি করলেন? ওকে কাজের মেয়ে বানিয়ে দিলেন। তাহলে ওর মনে মায়ের সম্মান কোথা থেকে আসবে? একবারও কি ভেবে দেখেছেন? ওকে ঠিকভাবে খেতেও দেননি, আবার পড়তেও দেননি। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে আছে, আর দিশা নীরবে কাঁদছে। তারপর আমি ওনাদের বললাম, যাই হোক, এত কথা বলে লাভ নেই। আপনারা তো এত বছর দিশাকে কিছু দিতে পারেননি, না দিতে পেরেছেন দিশাকে ঠিকভাবে খেতে, আর না দিতে পেরেছেন দিশাকে ঠিকভাবে পড়তে। তাই আমি দিশার জামাই হয়ে কাল ঈদ উপলক্ষে আপনাদের জন্য ঈদের কাপড় আর খাওয়া বাবদ 3 জনকে 3 লাখ টাকা দিলাম। ইজ দ্যাট এনাফ, নাকি আরও লাগবে? লাগলে জানাবেন। বলে 3 লাখ টাকা দিশার চাচির হাতে ধরিয়ে দিলাম আর বললাম, দিশা আপনাদের কাছে থাকতে আসেনি, ও আপনাদের থেকে শেষ বিদায় নিতে এসেছে। আজ থেকে দিশা নামের কেউ ছিল সেটা আপনারা ভুলে যাবেন। আপনারাও ভালো থাকবেন আর আমাদেরও ভালো থাকতে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিশা চলে এসো বলেই আমি দিশার হাত ধরে চলে আসতে লাগলাম। পেছন থেকে ওনারা অনেকবার ডাকলো, কিন্তু তাদের কথায় কান্না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসেও দিশার কান্না থামছে না, তাই আমি বললাম, প্লিজ কান্না করো না, আমি বেঁচে থাকতে তোমাকে আর কাঁদতে দিব না। তোমার সব ছোট ইচ্ছে এই রাকিব পূরণ করবে। এটা কষ্টের কান্না নয়, খুশির কান্না। আজকে অন্তত আমাকে মন খুলে কাঁদতে দাও। তারপর দিশা কিছুক্ষণ কান্না করে শান্ত হলো। তারপর আমার হাত ধরে বলল, এখন কোথায় যাবা? আরেকটা ছোট্ট কাজ বাকি আছে। আবার কি কাজ? তোমাকে বিয়ে করা। এখনই? কেন? কারণ আমি চাই তোমার আমার সম্পর্ক একটা পবিত্র দিন, মানে ঈদ দিয়ে শুরু হোক। আজকে তো রোজার শেষ দিন, তাই আমি আজকেই ইফতারের পর তোমাকে বিয়ে করব। তোমার চিন্তাভাবনা খুব সুন্দর, এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী তোমাকে পেয়ে। বলে দিশা আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি বললাম, চলো এখন কাজী অফিসে যাওয়া যাক। চলো বলে আমি দিশা
একটা রিক্সা নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছেও গেলাম, কিন্তু আমি চাচ্ছিলাম ইফতারের পর একটু রাত হলে বিয়ে করতে, কেননা ঈদের রজনী পড়বে তখন। তাই পাশে একটা বেঞ্চে বসে পড়লাম, আর আমার পাশে দিশা হাতে হাত রেখে আর মাথা আমার কাঁধের উপর রাখলো। এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর ইফতারের সময় হলো। এরপর এই বছরের শেষ ইফতারটা দিশার সাথে করে নিলাম। তার একটু পরেই পাশে একটা কাজী অফিসে আমি আর দিশা গিয়ে বিয়েটা করে নিলাম। এখন দিশা আর আমি স্বামী স্ত্রী। এখানে আর কোনো কাজ নেই, তাই রাত্রি 9টায় বাসের টিকিট কাটলাম বগুড়া যাওয়ার জন্য। এখন আমি আর দিশা বাসের মধ্যে পাশাপাশি বসে আছি। দিশা আমার কাঁধে মাথা রেখে আমি আম্মুকে ফোন করলাম। ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরা আসছিস? হ্যাঁ আম্মু, আমরা বাসে আছি। আম্মু, আমি বিয়ে করে ফেলেছি দিশাকে। আলহামদুলিল্লাহ। আমার বউকে বরণ করতে রেডি থাকো। অবশ্যই, আমি তোদের জন্য অপেক্ষা করছি। আম্মু শোনো। বলো। ঈদ মুবারক। ঈদ মুবারক। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বাস চলতে লাগলো তার আপন গতিতে। দিশা আমার কাঁধের উপরই ঘুমিয়ে পড়েছে। এখন রাত 12টা 5 বাজে। ফেসবুকে গিয়ে আমার ঈদ মোবারক জানিয়ে পোস্ট করলাম। তারপর আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও ঘুম ধরল না। অবশেষে রাত 1টা 27 বাস বগুড়া বাস স্ট্যান্ডে এসে থামল। আমি দিশাকে ডেকে ঘুম থেকে তুললাম। দিশা, দিশা, ওঠো, আমরা বগুড়া পৌঁছে গেছি। কখন? তুমি ঘুমিয়েছিলে, এখন ওঠো। তারপর দিশাকে তুলে আমরা বাস থেকে নামলাম। ঈদের আগের রাত, সবাই যে যার মতো বাসায় ফিরছে, তাই এত রাতেও সব গাড়ি চলাচল করছে, এজন্য খুব সমস্যা হলো না। অবশ্য আমাদের নিজেদেরই গাড়ি আছে, কিন্তু আমি সাধারণভাবে চলতেই পছন্দ করি। যাই হোক, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আধ ঘন্টার মধ্যে দুপচাচিয়া এলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা 13 কিন্তু দিশা আবার ঘুমিয়ে পড়েছে। হয়তো মেয়েটা সত্যি অনেক ক্লান্ত, তাই আগে রিক্সা ভাড়া মিটিয়ে নিলাম। আর ঈদ উপলক্ষে রিক্সাওয়ালা মামাকে কিছু টিপসও দিলাম। উনি অনেক খুশি হলেন। তারপর আমি দিশাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিলাম। বাসায় দরজায় কলিং বেল চাপতে ভেতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুকে দেখে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দিশা? আম্মু। মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম সাক্ষাৎ পরি। কিন্তু ওর কি হয়েছে? তোর কোলে কেন? কিছু হয়নি, ও অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। আর আমি ওকে ডাকও দেইনি। ঠিক আছে, ওকে তোর রুমে নিয়ে যা। আব্বু কোথায়? তোর কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে। ডেকে দিব? না থাক, কাল সকালেই কথা বলে নিব। ঠিক আছে, দিশাকে রুমে নিয়ে যা। আর তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। না আম্মু, আমি আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও ঘুমিয়ে পড়িস। ওকে। বলে আমি আমার রুমে দিশাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলাম। তারপর রুমে গিয়ে আমার খাটে গিয়ে দিশাকে শুয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে গিয়ে একেবারে গোসল সেরে নিলাম, কারণ সারাদিন গোসল করা হয়নি। গোসল সেরে কাপড় চেঞ্জ করে নিলাম। দিশার দিকে দেখি দিশা একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। দেখে আমার অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তারপর আমিও খাটে গিয়ে বসে পড়লাম। আমারও অনেক ঘুম পাচ্ছে, কিন্তু দিশা এমন কোনাকুনিভাবে শুয়ে আছে, আমি না দিশার ডান পাশে ঘুমাতে পারবো আর না বাম পাশে ঘুমাতে পারবো। তাই একটা বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। সোফায় বালিশ রেখে ধপাস করে শুয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা 40, তাই ঘুমানোর চেষ্টা করলাম। ফজরের আজান দিতে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে এসে দেখি আব্বু আম্মু উঠে গেছে। আমি তাদেরকে বললাম, আসসালামু আলাইকুম। আব্বু আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমরা এত সকালে এখানে দাঁড়িয়ে আছো যে? তোর জন্য অপেক্ষা করছিলাম। কেন? তোর আব্বু তো দিশাকে দেখেনি, আর কালকে আমি দিশাকে কিছু দিয়ে বরণ করতে পারিনি, তাই চল আমরা একসাথে গিয়ে দিশাকে সারপ্রাইজ করে দিই। আচ্ছা ঠিক আছে চলো। বলে আমি আব্বু আর আম্মু সবাই মিলে আমার রুমে চলে আসলাম। এসে দেখি দিশা উঠে নামাজ আদায় করছে। আমার রুমটাও অনেক সুন্দর করে গুছিয়েছে। এত কম সময় এত কিছু কেমনে বুঝতে পারলাম না। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি। দিশা নামাজ শেষ করে জানামাজ থেকে উঠে ইশারায় জিজ্ঞাসা করলেন, ইনারা কে? আমি বলে উঠলাম, দিশা শোনো, এটা আমার আম্মু আর এটা আমার আব্বু। দিশা বলল, আসসালামু আলাইকুম আম্মু আব্বু। বলেই দিশা পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। তখনই আম্মু দিশাকে ধরে উপরে তুলে বলল, ওয়ালাইকুম আসসালাম মা। থাক থাক, পায়ে ধরে সালাম করতে হবে না। তুমি তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে। রাকিব তোমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই ঠিকভাবে দেখিওনি আর বরণও করতে পারিনি, তাই এখন এলাম। অনেক ভালো করেছেন আম্মু। সরি, কাল রাতে একটু ক্লান্ত ছিলাম। সমস্যা নেই মা। আব্বু আপনি কেমন আছেন? দিশা বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আপনাদের পেয়ে অনেক ভালো হয়ে গেছে আব্বু। মামুনি, আজকে তো ঈদ, তাই ঈদ উপলক্ষে তোমাকে আমি এই নেকলেস উপহার দিলাম, দেখো তো পছন্দ হয়েছে কিনা।
আম্মু বলল, দিশা, আমি তোমার জন্য এই শাড়ি কিনে রেখেছিলাম, আর আমার তরফ থেকে ঈদ উপলক্ষে এই আংটিটা তোমার। দেখো তো এগুলো পছন্দ হয়েছে কিনা। দিশা বলল, এগুলো খুব সুন্দর আব্বু এবং আম্মু। বলেই দিশার চোখটা পানিতে ছলছল করে উঠল। তা দেখে আম্মু বলল, আরে আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? এই খুশির দিনে কেউ কাঁদে? আসলে এভাবে আমাকে কেউ ভালোবাসেনি, সবার শুধু অবহেলারই পাত্রী হয়েছে। আর এভাবে কখনো বলবে না, আমরা আছি না? হ্যাঁ, এখন আমরাই তোমার বাবা মা। এরপর এগুলো বললে বা কাঁদলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না, বুঝলে? এখানে তোমাকে কাঁদার জন্য আনিনি, তুমি নিজে খুশি থাকবে আর আমাদেরও খুশি রাখবে, বুঝলে? জি আম্মু। শোনো, আজ তো ঈদের দিন, তুমি গোসল করে এই শাড়িটা পরে নিচে আসবে, কেমন? তোমার আব্বু আর রাকিব ঈদের নামাজ পড়তে যাবে, আর তুমি আর আমি মিলে ওদের জন্য অনেক রান্না করব। ওকে? ওকে আম্মু। এতক্ষণ আমি শুধু দিশা, আম্মু আর আব্বুর কথাই শুনে যাচ্ছিলাম। আমি কিছু বলছিলাম না। ওনাদের কথা শেষ হতে আমি অভিমানী কণ্ঠে বলে উঠলাম, বাহ, ছেলের বউকে পেয়ে ছেলেকেই তো ভুলে গেলে আব্বু আম্মু। দিশা বলল, হ্যাঁ তাই ভাবো, এখন থেকে তারা আমার আব্বু আম্মু। বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরল। তাই আমিও আব্বু আম্মু দুজনকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, বললেই হলো, এটা শুধু আমার আব্বু আম্মু, আমি তাদের ভাগ কাউকে দেব না। তখন আম্মু হাসতে হাসতে বলল, আচ্ছা ঝগড়া করো না তোমরা, আমরা দুজনেরই আব্বু আম্মু। তারপর আব্বু আম্মু নিচে চলে গেল। আমি দিশাকে বললাম, দিশা তুমি তো খুশি? আমি অনেক খুশি। ওকে, এখন যাও গোসল করে আসো। আম্মু কি বললো শুনুনি? এই শাড়ি পরে আম্মুর সাথে রান্নায় হেল্প করতে। আগে তুমি যাও, তোমার তো ঈদের নামাজ পড়তে যেতে হবে। তাহলে চলো দুজন একসাথে করি। বলেই আমি দুষ্টুমির হাসি দিলাম। দিশা আমার দুষ্টুমি ধরে ফেলে মুচকি হাসি দিয়ে বলল, যাও তো তুমি। বলেই আমাকে ওয়াশরুমে ধাক্কা দিতে দিতে নিয়ে গেল। আমি আবার বললাম, একসাথে করলে কিন্তু ভালোই হতো। আবার বলেই ওয়াশরুমের ভেতর পাঠিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। দিশা বাইরে থেকে বলল, রাকিব শোনো। বলো। একসাথে গোসল করবে? আবার ফাজলামি করে? আচ্ছা সরি, বলো কি বলবে। গোসল করে কাপড়গুলো রেখে এসো, আমি কেচে দিব। আচ্ছা। তারপর আর কিছু না বলে গোসলটা সেরে নিলাম। টাওয়াল পরে আছি। আমি দিশাকে বললাম, দিশা দরজাটা খুলে দাও, আমার হয়ে গেছে। সত্যি তো? সত্যি। তারপর দিশা বাইরে থেকে দরজা খুলে দিল। আমি বের হয়ে আসলাম। তারপর দিশা আবার গোসল করতে ওয়াশরুমে গেল, গিয়ে আমার কাপড় আগে কেচে দিল। তারপর দিশাও গোসল সেরে বাইরে আসলো। ততক্ষণে আমি ঈদের পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হলাম। দিশা আমাকে বলল, রাকিব তুমি একটু বাইরে যাও, আমি শাড়ি পরবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু দরজাতেই থাকবে। আমি শাড়ি পরে প্রথমে তোমাকে দেখাতে চাই। আচ্ছা। বলেই আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। প্রায় 15 মিনিট পর দিশা ভেতর থেকে ডেকে বলল, রাকিব তুমি ভেতর আসতে পারো। তারপর আমি দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখি দিশা শাড়ি পরেছে, কিন্তু একদম ঠিকভাবে পরতে পারেনি। আমি এরকম শাড়ি পরা দেখে অনেকটা জোরেই হেসে উঠলাম। আমার হাসি দেখে দিশার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, খবরদার হাসবে না। হাসবে না তো কি করব? এই শাড়ি পরা হয়েছে তো দেখতে যখন পাচ্ছ তখন আমায় পরিয়ে দিলেই পারো। তো সেটা কি আমায় বলেছ? বলতে হবে কেন? তুমি দেখতে পাচ্ছ না নাকি বউকেও পরিয়ে দিতে লজ্জা পাচ্ছ? আরে না, লজ্জা পাবো কেন? তারপর আমি দিশার কাছে গিয়ে বললাম, খুলে ফেলো। দিশা অবাক হয়ে তাকিয়ে বলল, কি খুলবো? আরে শাড়ি খুলো, ঠিকভাবে পরিয়ে দিই। আচ্ছা। তারপর আমি দিশাকে সুন্দর করে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর সময় দিশা আমাকে বলল, আচ্ছা তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো কেমনে? আগে কাকে পরিয়েছ? দিশাকে রাগানোর জন্য আমি বললাম, পরিয়েছি তো। দিশা চোখ বড় বড় করে বলল, কাকে পরিয়েছ? আমার মামাতো বোনকে। দিশা রাগী কণ্ঠে আর চোখ লাল করে আমাকে বলল, তারপর? তারপর তো আমি তার থেকে চোখ সরাতেই পারছিলাম না। যা, তুই তোর মামাতো বোনের কাছেই যা, আমাকে শাড়ি পরাতে হবে না। আমি শাড়ির কুচি করছিলাম। কথা বলেই দিশা আমার থেকে কুচিটা কেড়ে নিয়ে মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। তারপর আমি বললাম, সত্যি কি যাব? যা, কে আটকেছে? ঠিক আছে, আমি চলেই যাই। আমার জন্য হয়তো মামাতো বোন সেমাই নিয়ে অপেক্ষা করছে। এই কথা বলা মাত্র দিশা ওই অবস্থায় আমার কাছে এসে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলল, কুত্তা, তুই শুধু গিয়ে দেখ, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি তোকে যেতে দিব না, তুই শুধু আমাকেই শাড়ি পরিয়ে দিবি। তারপর আমি দিশার দিকে তাকিয়ে বললাম, এটা কি করলে? আবার প্রথম থেকে শাড়ি পরাতে হবে? তো পরাও। তারপর আমি আবার দিশাকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। কুচি করে দিশাকে বললাম, নাও, এটা তুমি গুজে দাও। আমি পারবো না, তুমিই দাও। তারপর আমি দিশার শাড়ির কুচিটা গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে একদম কেঁপে উঠল। তারপর দিশা আবার আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, ছাড়ো দিশা, আমাকে নামাজ পড়তে যেতে হবে তো। তারপর দিশা আমাকে ছেড়ে দিল। আমি আর আব্বু ঈদের নামাজ পড়তে মাঠে চলে আসলাম, আর দিশা আম্মুর রান্নায় হেল্প করতে লাগলো। নামাজ শেষে আমি আর আব্বু কোলাকুলি করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
রান্না শেষ, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর সবাই একসাথে খাবো। দিশা উপরে আছে, ডেকে নিয়ে আয়। আচ্ছা আম্মু বলেই আমি আমার রুমে চলে আসলাম। আমাকে দেখে দিশা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মুবারক বলেই দিশা আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর আমাকে বলল, এখন আমার সালামি দাও। হো আচ্ছা, এই জন্য সালাম করা হচ্ছে ম্যাডামের? দিশা বলল, এখন বেশি কথা না বলে সালামি দাও। কত টাকা নিবে বলো, তুমি যা দিবে তাতেই খুশি। তারপর আমি দিশাকে 3,000 টাকা দিলাম। দিশা অনেক খুশি হয়ে আমার গালে একটা পাপ্পি দিল। তারপর লজ্জা পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। আর এদিকে আমিও লজ্জা লাল হয়ে গেছি। একটু পর আমিও নিচে গেলাম, গিয়ে দেখলাম দিশা আব্বুকে সালাম করছে। তারপর বলল, আব্বু এখন আমার সালামি দেন। আব্বু কত টাকা দিয়েছে জানি না, আম্মুকেও সালাম করে সালামি নিয়েছে। দিশা আসাতে আমাদের বাড়িটা খুশিতে পুরো মাতিয়ে রেখেছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু আর দিশা মিলে আমার পছন্দের অনেক কিছু রান্না করেছে। খাওয়া শেষে আম্মু বলল, রাকিব এই সেমাইটা একটু টেস্ট কর। আম্মু তুমি তো জানো আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। কিন্তু দিশা নিজের হাতে তোর জন্য বানিয়েছে। ও আচ্ছা, তাহলে তো খেতেই হবে বলেই আমি সেমাইটা টেস্ট করলাম। তারপর বললাম, অনেক সুন্দর হয়েছে তো, এগুলো পুরোটা আমি খাবো। খাওয়া শেষে আমি রুমে আসলাম। একটু পর দিশাও আসলো। আমি দিশাকে বললাম, দিশা রেডি হও। কেন? তোমাকে নিয়ে ঘুরতে যাব। সত্যি? দিশা অনেক খুশি হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে আমরা বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে সারাদিন অনেক ঘুরলাম। দিশাকে অনেক কিছু কিনে দিলাম, অনেক কিছু খাওয়ালাম। তারপর সন্ধ্যায় আমরা বাসায় ফিরি। এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছে, আর দিশা আম্মুর সাথে আজকে সারাদিনের গল্প করছে, কি করেছে কি খেয়েছে এগুলো। রাতের খাওয়া শেষে আমি আম্মুকে বললাম, আম্মু ওই সময় কি আছে? না, কি করে থাকবে, তুই তো সকালে শেষ করেছিস। তারপর খাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। একটু পর দিশা আমাকে রুমে খুঁজে না পেয়ে সেও ছাদে আসলো। এসেই কোনো কথা না বলে আমার কোলে চুপ করে বসে পড়ল। তারপর বুকে মাথা রাখলো। আমি বললাম, কি হয়েছে? কিছু না, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। সারা জীবন এভাবে থাকতে পারবে? সারা জীবন এভাবে আগলে রাখলে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমি হব। তোমাকে সারা জীবন আমার ভালোবাসার শেকল দিয়ে আমার সাথে বেঁধে রাখবো। আমিও সারা জীবন এভাবে বন্দি থাকতে চাই তোমারই বাহু ধরে। তারপর দিশা চুপটি করে আমার বুকে মাথা রেখে দুজন চাঁদনি বিলাস করতে লাগলাম। এভাবেই রাকিব দিশার প্রতি কেয়ার আর দিশা রাকিবের প্রতি ভালোবাসার খুনসুটিতে চলতে থাকে তাদের ছোট্ট সংসার।